সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত চরমনায় এনসিপি সমঝোতা প্রায় চূড়ান্ত। বিএনপির পরাজয় নিশ্চিত। বিএনপির সব প্ল্যান এলোমেলো হয়ে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে। হঠাৎই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সমকালের এই খবরটা খুব ইন্টারেস্টিং। লিখেছে জামাত এনসিপি সমঝোতা, দুই সাবেক উপদেষ্টায় আটকা পড়ে আছে। আপনি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের কে নষ্ট করে দিয়েছেন। আপনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। আমি যদি তারেক রহমান আপনাকে বলি ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান, ইউ আর গিভেন এ প্ল্যান টু ডিস্ট্রয় দ্য সভারেনিটি অফ বাংলাদেশ। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন। তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বুঝতেই পারছেন, ভিডিওর শুরুতে যেহেতু আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, তো আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা অলরেডি আপনারা আন্দাজ করতে পেরেছেন। আমি কথা বলার আপনারা সরাসরি মূল নিউজে নিয়ে যাওয়ার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত চরমনায় এনসিপি সমঝোতা প্রায় চূড়ান্ত। বিএনপির পরাজয় নিশ্চিত। বিএনপির সব প্ল্যান এলোমেলো হয়ে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে। এখানে এনসিপির জামাতের সাথে জোট করা যে শর্তে বা যে কয়টা আসনের বিনিময় হোক না কেন, ডিটেলস আসছি, মোটামুটি গোছালো এবং কনক্রিট কিছু তথ্য আমরা পেয়েছি এবং এনসিপির অভ্যন্তরীণ যত বাধা ছিল জামাতের সাথে জোট করতে, সেই বাধা কেটে গিয়েছে। কিছু নারী নেত্রী যারা খুব যারা সাবেক বাম একটু অ্যালার্জি ছিল, এখন তারাও লাইনে এসেছেন যে না, জীবন বাঁচাতে হলে, সুষ্ঠু ভোট নিশ্চিত করতে হলে, জুলাইকে বাঁচাতে হলে জামাতের সাথে জোট করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন এনসিপি নেতারা সবাই রাগঢাক ছেড়ে ফেসবুকে জামাতের সাথে জোট করা কেন জায়েজ, কেন প্রয়োজন, যুক্তি কি, সেই যুক্তি দিচ্ছে। এর মানে বাধা বিপত্তি ওভারকাম হয়ে গেছে। এখন আসন কয়টা, কোন জায়গায় কি দেওয়া হবে, এগুলো বাকি। আপনার 29 ডিসেম্বর মধ্যে একটা ঘোষণা শুনতে পারেন। এটা খুব জরুরি, এটা সবচাইতে তাৎপর্যপূর্ণ তারেক রহমানকে ঠেকাতে, বিএনপিকে ঠেকাতে। কারণ আমি যে কথাটা বারবার বলি এবং এটা বারবার বলতে হবে, মানুষকে জানিয়ে দিতে হবে যে তারেক রহমান ভারতকে ম্যানেজ করেছে যে জামাত ক্ষমতা আসবে, জামাত ঠেকাও, যে কোনো মূল্যে নির্বাচনে কারচুপি করে হোক, যেভাবে হোক, জামাত ঠেকাও। এটা হচ্ছে তারেক রহমানের থিওরি, ভারতের থিওরি। এবং অনেকেই মনে করে যে দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে সেই দেশে ওই দল ক্ষমতা আসবে, এটা হতে দেওয়া যাবে না। আর জামাত তো সারা জীবন সেকেন্ড ক্লাস সিটিজেন ছিল, এদেরকে পিটাও, এদেরকে এই করো সেই করো, ডিহিউম্যানাইজ করো। এবং এটা অনেক ক্ষেত্রে সম্ভব ছিল। এবং কেউ কেউ কথাও বলতো যে জামাত ক্ষমতা আসলে ভারত প্রয়োজনে পারমাণবিক বোমা হামলা করে, মানে এটা প্রত্যেকই অর্থে, মানে এতটা সিরিয়াস হবে এটা বোঝাতে বলেছে। অতএব জামাত ঠেকাও। হ্যাঁ, এই ষড়যন্ত্র হয়তো বা কিছুটা হলেও বাস্তবায়ন করতে পারতো, অথবা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারতো। জামাত ঠেকাও। আওয়ামী লীগ বিএনপি এখানে এক হয়ে গেছে অলরেডি। আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এটা পিনাকি ভট্টাচার্য হাতে কলমে দেখিয়ে দিয়েছেন যে বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। এর মানে আওয়ামী লীগের যত পান্ডা সব এখন বিএনপি। কিন্তু মনে রাখবেন, একটা কথাই বারবার বলবেন, এই এনসিপির ছেলেরা, জুলাই যোদ্ধারা, জুলাই নেতৃত্ব দানকারী শক্তি যে জোটে থাকবে, তাদেরকে ভুজুং ভাজুং বুঝিয়ে, তাদেরকে পরাজিত করে, তাদের চোখের সামনে ভোট চুরি করে, তাদের এজেন্টকে বের করে দিয়ে কেউ ক্ষমতায় বসবে, এটা স্বপ্নেও কল্পনা করবেন না। এটা সম্ভব নয়। এনসিপি এবং শিবির, এনসিপি ছিল না কিন্তু এই নাহিদ আসিফরা তো ছিল। আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিচ্ছেন, জামাত জোটে আসেন। তো এই এনসিপির ছেলেরা এবং শিবির, জামাত, আমির জামাত জনবল সাপ্লাই দিয়েছেন, এরাই তো হাসিনার জয় বাংলা করেছেন। হাসিনার ফাইন্ডিংস কি, আওয়ামী লীগের ফাইন্ডিংস কি? যে এনসিপির ছেলেরা এরা ছিল সামনে, আর পর্দার অন্তরালে জামাত এবং শিবির আজকে হাসিনা আওয়ামী লীগের এই অবস্থা করেছে। এটা তো হাসিনা পালানোর পরও বিভিন্ন সময় কয়েকবার বলেছে, এবং আসাদুজ্জামান খান কামালের ফাঁসি রায়ের পরও বলেছে যে এটা সাধারণ জনগণকে কাজে লাগিয়ে এটা শুধুমাত্র শিবির করেছে, জামাত করেছে। বিএনপি তো বলে দিয়েছিল যে আমরা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই। বিএনপির কোনো কর্মসূচি ছিল না, সমন্বয়ক কেউ ছিল ছাত্রদল, কিন্তু শিবির ছিল। শিবির 9 দফা দিয়ে আন্দোলন চালিয়ে নিয়েছে, 9 দফাকে এক পর্যায়ে 1 দফা বানিয়েছে। অতএব এটা বাংলাদেশের রিয়ালিটি, এস্টাবলিশড। আপনি এটাকে ইউনিভার্সাল ট্রুথ বলতে পারেন। যেখানে জামাত, শিবির এবং এনসিপির ছেলেরা আছে, তাদেরকে বোকা বানিয়ে, ভুজুং বাজুং বুঝিয়ে কেউ ভোট চুরি করে ক্ষমতা আসবে, দিস ইজ আটারলি ইম্পসিবল। এটা দুনিয়ায় অসম্ভব। জনমনে সন্দেহ একটাই, যখন আমরা কথা বলি মানুষের সাথে, যে জামাতের জনপ্রিয়তা এই মুহূর্তে সবচেয়ে বেশি, সব ঠিক আছে, কিন্তু ডিপ স্টেট, প্রশাসন, নির্বাচন কমিশন, ইউনিট সরকারের একাংশ, তারা তারেক রহমানকে নিয়ে যে লুতুপুতু শুরু করেছে, এরা তো বিএনপিকে ক্ষমতা এনে দিবে। এই বিশ্বাসটা মানুষের মধ্যে আবার ঢুকে গেছে যে প্রশাসন ষড়যন্ত্র করে আবার বিএনপিকে ক্ষমতা এনে দিবে।
জনগণ জামাতের পক্ষে তাতে লাভ হবে না, ক্ষমতা বিএনপি আসবে অনেকের মধ্যে, কিন্তু না, এনসিপি জামাতের সাথে আসলে এসে গেছে প্রায় এই ধারণা প্রতিষ্ঠিত হবে, এবং এটা প্রতিষ্ঠিত করেন যে এনসিপি এবং জামাত শিবিরকে বোকা বানানো, বুজুং বাজুং বানানো, বোঝানো সম্ভব নয়। তাদের চোখের সামনে কোনো ডিপ স্টেট কিচ্ছু করতে পারবে না। সাপোজ সেনাবাহিনী জিতিয়ে দিবে, এটা কখন না, সেনাবাহিনী কখনোই জিতিয়ে দিবে না, সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে। ডিজিএফআই জিতিয়ে দিবে, ডিজিএফআই কিন্তু সেনাবাহিনী না। ডিজিএফআই এর যে কচুকাদের হেডকোয়ার্টার, একটা ইটও অবশিষ্ট থাকবে না, বাংলাদেশের জনগণ খুলে আনবে। এই এনসিপির পূর্বের যেটা নাগরিক কমিটি ছিল, সেখানে ছিল শহীদ ওসমান হাদি, আর ওসমান হাদিকে ধারণ করে এখন জামাত ইসলামী। তাহলে আপনি চিন্তা করেন, এই জামাত এনসিপি শিবিরকে ভুল বুঝিয়ে ভোট চুরি করে কেউ ক্ষমতা আসবে, এটা বাংলার মাটিতে কায়েম হবে না। এখন এনসিপি জামাত জোট দেখে তারেক রহমান আবার লন্ডনে ফিরে যান কিনা এই সন্দেহ হয় আমার। তারেক রহমান তো এসেছেন ইউনূসের সাথে একটা সমঝোতা করতে, কিন্তু যদি দেখেন যে এনসিপি জামাত এক হয়ে গেছে, তখন আর কোনো সমঝোতা করে কেউ টিকতে পারবে না। পিঠের চামড়া থাকবে নাকি উল্টাপাল্টা করতে গেলে, ভয় তারেক রহমান লন্ডনে চলে যান। এখন পিঠের চামড়া বলতে ইউনূস সরকারের কথা বলছে, কারণ ইউনূস সরকার যদি উল্টাপাল্টা কিছু করে, তারেক রহমানের সাথে কোনো চুক্তি করে, তাকে ক্ষমতা এনে দিবে, ইউনূস সরকারের চামড়া থাকবে না। এনসিপির ছেলেরা শিবির মিলে পিটাবে। বুঝতে পারছেন এই জোটের মাহাত্ম্য কি? জামাত এনসিপি 29 ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা, 30 আসনে খসড়া তালিকায় আলোচনা যারা, এর মানে জোট ফাইনাল, জোট হবে, বিষয়ে কোনো ইখতিলাফ এখন আর নেই। তবে 30 আসন কোন আসনে কাকে দেওয়া হবে কি, এগুলো নিয়ে ফাইনালাইজ করছে। আর এটা কি শুধু জামাত এনসিপি না, আমরা এখানে ইনসাফ করবো, জামাত চরমনে এনসিপি, আগে জামাত চরমনে তারপর এনসিপি। কারণ আজকে জামাতের যে এই জনপ্রিয়তা উত্থান, এই যে মহা ঐক্য, এটার মূল ভিত্তি জামাত এবং চরমনাই, এবং পীর সাহেব চরমনের অসামান্য অবদান, এটাকে একটু ছোট করা যাবে না। দেন এনসিপি তো শুক্রে 48 ঘন্টা তারা জামাতের সাথে আসতে রাজি হয়েছে, আর জামাত চরমনাই আদর্শিক কারণে তারা এক হয়েছে অনেক আগে। এনসিপির সাথে জোটটা হচ্ছে নির্বাচনী কৌশলগত, বিএনপি ঠেকাও, মাসলাহাতে মুরসালাত, তুলনামূলক কম খারাপ, এনসিপির ছেলেরা ভালো না, কিন্তু তুলনামূলকভাবে বিএনপি চাইতে তো ভালো। কিন্তু জামাত চরমনাই তারা ইসলামের পক্ষের শক্তি, তারা ভালো। জামাতও যা, চরমনাই তা, জামাত ইসলাম, চরমনাই ইসলাম, জামাত দুর্নীতিমুক্ত, চরমনাই দুর্নীতিমুক্ত, জামাত চাঁদাবাজি করে না, চরমনাই চাঁদাবাজি করে না। অতএব জামাত চরমনাই জোট হচ্ছে আদর্শিক জোট, আর এনসিপি হচ্ছে নির্বাচনী কৌশলগত পার্টনার। সমকালের এই খবরটা খুব ইন্টারেস্টিং। লিখেছে জামাত এনসিপি সমঝোতা, 2 সাবেক উপদেষ্টায় আটকা পড়ে আছে। মানে জামাত এবং এনসিপির সমঝোতা, মানে নির্বাচনী সমঝোতা, এটা 2 জন উপদেষ্টার জন্য আটকা পড়ে আছে। সাবেক উপদেষ্টা বলাই যায় যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। তাহলে ঘটনাটা কি? এখানে লিখেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক 2 উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে জোটের প্রার্থী করতে রাজি নয় জামাত ইসলামী। ভয়ঙ্কর কথা যে এই যে এনসিপির সঙ্গে জামাতের জোট হবে, সব ঠিক আছে, কিন্তু এই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এই সাবেক 2 উপদেষ্টাকে জোটের প্রার্থী করতে রাজি নয় জামাত ইসলাম। কিন্তু কেন? জামাত ইসলাম বলতেছে যে এই 2 উপদেষ্টাকে প্রার্থী করলে তাদের উপদেষ্টা থাকার সময়ে যে বিতর্কিত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের দায় পড়বে জামাত ইসলাম এনসিপি জোটের উপর। আবার এই জোটকে সরকার আশীর্বাদ পুষ্ট বলেও বিএনপি ভোটের প্রচারে সমালোচনা করবে, বলবে যে এই তো সরকার 2 উপদেষ্টা আছে জামাতের জোটে, তার মানে এই জামাত আসলে এই ইউনূস সরকারের কাছ থেকে নির্বাচনে সহায়তা পাবে, এরকম একটা সমালোচনা কিন্তু বিএনপি করবে। এটা সত্য। গোপন সূত্র জানায় যে 2 সাবেক উপদেষ্টাকে ছাড়া জোটে আসতে রাজি নয় এনসিপি। এনসিপি বলতেছে না, আমরা ওই দুজনকে ছাড়া তোমাদের জোটে যাব না। মাহফুজ এবং আসিফ দলীয় অবস্থান ও প্রার্থিতা নিশ্চিত করা ছাড়া জামাতের সঙ্গে জোটে যেতে রাজি নন এনসিপি। তাদের অনুসারীরা সরাসরি জোটের বিরোধিতা করতেছেন, মানে এই আসিফ এবং মাহফুজের অনুসারীরা তারা জামাতের সঙ্গে জোটের বিরোধিতা করতেছেন, তারা বিএনপির সঙ্গে জোট চান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখাও করতে চান। তবে এনসিপিকে সপ্তাহখানেক আগে 4টি আসন ছাড়ার প্রস্তাব করা বিএনপি এখন আর আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না। অবশ্য বিএনপিকেও আমরা অনেক কথা বলি, বাট যদিও 4টা আসন কম হয়ে যায়, বাট বিএনপি বলছিল 2 সপ্তাহ আগে যে 4টা আসন নাও 4 জনের, তাহলে আসো, কিন্তু তখন এনসিপি বলছে যে না, আমরা 4টা আসনে রাজি না। তো এখন আর ওই সময়ও নাই, বিএনপি মোটামুটি 300 আসনেই জোট সহ নিজেদেরকে সব সহ মনোনয়ন দিয়ে ফেলেছে, এখন আর বিএনপি আগ্রহ দেখাচ্ছে না। আবার একটা জিনিস খেয়াল করেন, এই যে মাহফুজ আলম, আসিফ মাহমুদের কথা বলতেছি, যে আদালতের রায় দেওয়া সত্ত্বেও ইশরাক হোসেনকে নগর ভবনের মেয়র পদে শপথ পড়ায়নি আসিফ মাহমুদ। নিয়ে কত কিচ্ছা কাহিনী, সেই নগর ভবন ঘেরাও হলো, আন্দোলন হলো, কিন্তু আসিফ মাহমুদ শেষ পর্যন্ত ইশরাককে মেয়র বানালেন না। এখন সে আসিফ মাহমুদ আবার তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে চায়, পিছিয়ে পিছিয়ে ঘুরে বৈঠক করার জন্য। কি আর বলবো। যাই হোক, গত বুধবার এনসিপির নির্বাহী পরিষদের বৈঠকে উপস্থিত 90% সদস্য জামাতের সঙ্গে জোটের প্রস্তাব করেন। এটা একটা ভালো দিক যে এনসিপি নির্বাহী পরিষদের বৈঠকে 90% মেম্বার তারা বলতেছে যে আমরা জামাতের সঙ্গে জোট চাই, 10% করে নেই, হতেই পারে। এই প্রস্তাবের লিখিত কার্যবিবরণী তৈরির পর জামাতের আমিরের সঙ্গে এনসিপি নেতারা বৈঠকে বসেন। মানে এই যে 90% প্রস্তাব, এটা একটা লিখিত কার্যবিবরণী তৈরি করছে, এটা কিন্তু ভালো কাজ করেছে এনসিপি, যে দেখো এই 90% লোক চায় জামাতের সঙ্গে জোট করবো। তারপর জামাতের আমিরের সঙ্গে বৈঠকে বসে এনসিপি এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন আসন বন্টনের আলোচনা এখনো চালিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য জানা যায়নি, কারণ এনসিপি এই ক্ষেত্রে কঠোর গোপনীয়তা অবলম্বন করতেছে। এনসিপির শীর্ষ 10 নেতার মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, নাহিদ সরোয়ার, নেভার সহ 5 নেত্রী, এই 5 নেত্রীর ভিতরে তাসনিম যারা আছে কিনা আমি জানি না, এখানে কিছু লেখা নাই। এই ধর্মভিত্তিক দল জামাতের সঙ্গে জোটের বিরুদ্ধে, তাদের ক্ষোভ প্রশমন করার চেষ্টা চলতেছে
এবং তাদের কয়েকজনকে এই জোটের প্রার্থী করা হবেও বলে আলোচনা আছে। এখন সমস্যা হচ্ছে যে আসলে এই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এদের বিরুদ্ধে আসলে জামাতের অভিযোগটা কি? আসন বন্টন আলোচনার দায়িত্বে থাকা জামাতের নেতারা বলেছেন যে একজন সাবেক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠেছে, মানে আসিফ মাহমুদের বিরুদ্ধে। এখন সেগুলো সত্য হোক মিথ্যা হোক যাই হোক, কিন্তু তাকে যদি আমরা জোটের প্রার্থী করি তাহলে এই দায়গুলো কিন্তু আমাদের নিতে হবে, কারণ জামাত ইসলাম হচ্ছে ক্লিন ইমেজের দল এবং তাদের কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পর্যন্ত নাই, কোনো দূরের কথা। এখন এই আসিফ মাহমুদ এর বিরুদ্ধে অভিযোগ আছে, যেমন জামাতের দুজন মন্ত্রী ছিল আলী হাসান মুজাহিদিন এবং মতিউর রহমান নিজামী, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ ওঠেনি দুর্নীতির। তো সেক্ষেত্রে জামাত বলতেছে যে না, এই কারণে তাকে নেওয়া যায় না। আর বাকি থাকে মাহফুজ আলম। মাহফুজ আলম উপদেষ্টা থাকাকালীন সময়ে তিনি জামাত সহ মওদুদির মতবাদ সহ নানা বিষয়ে জামাতকে লাগাতার আক্রমণ করতেন, সুতরাং তাকে প্রার্থী করলে জামাতের তৃণমূলের কাছে খারাপ বার্তা যাবে। এখন এটা তো জামাত বললো, কিন্তু ওই যে মেজর আক্তারকে তো কদিন আগে নিল, সেও তো অল টাইম জামাতকে গালিগালাজ করতো, জানি না বুঝি না। যাই হোক, এখন জামাতের মূল্য হচ্ছে যে এই দুই সাবেক উপদেষ্টার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী এবং প্রশাসনের সঙ্গেও কিন্তু দ্বন্দ্ব রয়েছে এই আসিফ এবং মাহফুজের। সুতরাং তাদেরকে যদি জামাতের প্রার্থী করি তাহলে প্রশাসনের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জামাতের দ্বন্দ্ব হবে এবং এর দায় জামাতকে নিতে হবে। এবং সাবেক এই দুই উপদেষ্টাকে প্রার্থী করলে সরকারের মদতপুষ্ট হিসাবে চিহ্নিত হওয়ার পাশাপাশি সরকারের যেটা শক্তি আছে এই শক্তির বিরোধিতার মুখে পড়ার ঝুঁকি রয়েছে, যা নির্বাচনে ক্ষতিগ্রস্ত করবে। সরকারি শক্তির বিরোধিতার মুখে পড়ার মানে সরকারের বিরোধী সরকার আছে, আমি সবসময় বলি তাদের বিরোধিতার মুখে পড়ার ঝুঁকি আছে, যেটা নির্বাচনে তাদের ক্ষতি করবে অথবা নির্বাচনে ওই শক্তিটা এমন করবে যাতে জামাত জিতে আসতে না পারে। তার মানে আসিফ এবং মাহফুজ কিন্তু মানে এমন একটা কিছু করেছে যে অনেকেই কিন্তু খেপিয়ে তুলেছে। ওদিকে আবার জামাতের সঙ্গে কিন্তু এই এবি পার্টিরও আলোচনা চলতেছে, সেখানে এবি পার্টিকে কয়েকটা আসন ছাড়বে, ফুয়াদ এবং মঞ্জু একজনকে তো দিবেই। তো এবি পার্টি বলেছেন যে জামাত আসিফ এবং মাহফুজ এই দুই উপদেষ্টাকে প্রার্থী করবে না। এখন মাহফুজ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি স্পষ্ট না করলেও আসিফ মাহমুদ ঢাকা 10 থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন। তিনি বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু বিএনপি এতে রাজি হয়নি। এবং এনসিপির এক জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেছেন যে আসিফ দলে আসতে এবং জামাত জোটের প্রার্থী হতে প্রস্তুত। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি ঘোষণা দিবেন এবং মাহফুজও এনসিপিতে যোগ দিবেন। এই এখন দেখেন, এই নুরুল হক নূর দুইটা আসনের জন্য বিএনপির কাছে দলটাকে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পর কথা হয়েছে যে নূর এবং রাশেদ ট্রাক মার্কা নির্বাচন করবেন, কিন্তু রাশেদের এলাকায় বিএনপির লোকজন রাশেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে রাশেদ বলেন যে আমি তাহলে গণ অধিকার পরিষদ ছেড়ে আমি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করবো। তখন নুরুল হক নূর বলেন যে ঠিক আছে, তাহলে তিনি সাংবাদিকদের বলেন যে রাশেদ দলের অনুমতি নিয়েই এই কাজটা করবেন। কিন্তু তারপরে যখন নূরের কাছে খবর এলো যে জামাত ইসলাম আসিফ মাহমুদকে নিবে না, তখন আবার তিনি আসিফ মাহমুদকে বললেন তুমি যদি আমার দলে আসো তাহলে তোমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করবো। আসিফ মাহমুদ হয়তো রাজি হয়ে গিয়েছেন, তারপরে আবার ঘোষণা দিল যে রাশেদকে বহিষ্কার করা হলো। তো এই যে গণ অধিকার পরিষদ, যাকে একসময় বিভিন্নকে বলা হতো যে বাংলাদেশের নেক্সট প্রধানমন্ত্রী, তার এই অবস্থা। দুইটা আসনের জন্য দলকে বিক্রি করেও এখনো মানে ঝামেলা যাচ্ছে না, এখন দলটিকে কিনা সন্দেহ। জামাতের কাছে এনসিপি ও এবি পার্টি 50টা আসন চেয়েছে, তবে জামাত 30টা আসন নিয়ে আলোচনা করছে। শর্ত দিয়েছে যে যেসব আসন ছেড়ে দেওয়া হবে সেগুলোর বাইরে এনসিপি প্রার্থী দিতে পারবে না, এনসিপি ওই 30টা আসনে প্রার্থী দিবে। তবে এনসিপি চায় যে 30টা আসন ছাড়লেও আরো 10-20টা আসনে শাপলা-কলির প্রার্থী থাকবে। কিন্তু জামাত বলতেছে যে না, 300 আসনে জোটের মাত্র 300 জন প্রার্থী থাকবে। এনসিপি বাড়তি প্রার্থী দিলে অন্য দলও দিবে, তখন এটা জোট থাকে না, তাই না? আমরা যে কটা দলের জোট করবো 300টা আসনে, 300টা আসনে শুধু একজন প্রার্থী থাকবে, কাজেই তোমাদের 30টা এর বাইরে তোমরা কোনো মনোনয়ন দিতে পারবে না। এখন এনসিপি তারা বলতেছেন যে আমরা তো অলরেডি 150 ফর্ম বিক্রি করে ফেলেছি, এখন যদি আমরা এই বাড়তি প্রার্থী না দিতে পারি তাহলে কিন্তু দল আবার ভাঙবে। তো এনসিপি একজন নেতা আবার বলেছেন যে চরমোনাইর পীরের ইসলামী আন্দোলনের চেয়ে অন্তত 5টা আসন এনসিপিকে বেশি দিতে হবেই হবে, কারণ জোটে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে এনসিপি থাকবে। প্রথম জামাত, দ্বিতীয় এনসিপি, তৃতীয় যে হয় হোক, কিন্তু এনসিপি তৃতীয় অবস্থা নিবে না। এ শর্তেই জামাতের সঙ্গে আলোচনা চলতেছে। জামাতের সঙ্গে সমঝোতার আলোচনায় প্রথমে 150টি আসন চেয়েছিল এই চরমোনাইর পীরের দল ইসলামী আন্দোলন, পরে বলে যে 120টা আসন দিতে হবে। সর্বশেষ বললো যে আমাদেরকে 100 আসন থাকতে হবে। মামুনুল হকের খেলাফতের মজলিস বলে যে আমাদেরকে দিতে হবে 50টা আসন। পরবর্তী সময় এই দাবি 35টায় নেমে এসেছিল। তবে যদি এনসিপি জামাতের সঙ্গে আসে তাহলে খেলাফত বলতেছে আমাদেরকে 22টা দিলেই হবে, হয়তো 22টা দিবে না, 7-10টা দিবে আর কি, 10টা দিবে আর কি। আর চরমোনাইর পীরের দলকে 30 থেকে 35টা আসনের বেশি দিবে না। এতেই কিন্তু ক্ষুব্ধ ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত। গতকাল গুঞ্জন ছিল তারা এই দুটি দল জোট থেকে বেরিয়ে যাচ্ছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।